আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাস আলোচনা করব। দ্বিতীয় টপিক নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস এটা আমার। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে তরঙ্গ মুখ ও এর প্রকারভেদ। অর্থাৎ প্রথমে আমরা দেখে নেব যে তরঙ্গ মুখ কাকে বলে। দেখো, আমরা জানি যে তরঙ্গে যখন আন্দোলিত হয় তখন তার কণাগুলো কি হয়, কোন তরঙ্গ উৎপন্ন হওয়ার পূর্বে তার কণাগুলো কি হবে, আন্দোলিত হয়। আবার একই মাধ্যমে যদি অনেকগুলো কণা সম্মিলিতভাবে কম্পন সৃষ্টি হয় তখন তরঙ্গ উৎপন্ন হয়। তাহলে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট কি, এটা আমরা একটু দেখব। তরঙ্গ মুখ দেখো, যে কোনো মুহূর্তে কোনো তরঙ্গের কণাগুলোর কম্পনের সঞ্চারণ সমতা সম্পন্ন সঞ্চারণ পথকে বলা হয়ে থাকে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তাহলে আমরা একটু লিখে দিই। দেখো, যে কোনো মুহূর্তে কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চারণ পথকেই তরঙ্গমুখ বলে। অর্থাৎ যে কোনো মুহূর্তে কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা, একই দশা সম্পূর্ণ কণাগুলোর সঞ্চারণ পথকেই তরঙ্গমুখ বলে। সঞ্চারণ পথ মানে গতিপথ। আর দেখো সমদশা, তার আগে আমরা একটু দেখে নেব দশাটা কি। দেখো, কোনটি তরঙ্গ যখন অগ্রসর হয় বা তরঙ্গ উৎপন্ন হয়ে সামনের দিকে সঞ্চারণশীল হয় তার শক্তিটা, তখন উক্ত তরঙ্গ একটু দূরে যাওয়ার পরে, তার কিছু সময় পরে বা কিছু দূরে যাওয়ার পরে উক্ত যে কোনো একটি কণার অবস্থান, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি নির্ণয় করাকে বলা হয় ওই তরঙ্গের দশা। তাহলে সমদশা মানে কি, একই দশা, সেম ফেজ, একই অবস্থা সৃষ্টি হবে, অর্থাৎ একই দশা সবসময় উৎপন্ন হবে, এটাকে বলা হয় থাকে সমদশা। আমরা দেখলাম যে তরঙ্গ মুখ এটাকে বলে। তরঙ্গ মুখ কিন্তু দুই প্রকার। এবার সব প্রকারভেদ নিয়ে। তরঙ্গ মুখ দুই প্রকার। এক, দেখো, সমতল তরঙ্গ মুখ। দুই হলো গোলীয় বা বেলনাকার তরঙ্গ মুখ। আমরা দেখলাম যে তরঙ্গ মুখ মূলত দুই প্রকার, এক হচ্ছে সমতল তরঙ্গ মুখ, একটা হচ্ছে গোলীয় বা বেলনাকার তরঙ্গ মুখ। তাহলে আমরা সমতল তরঙ্গ মুখটা নিয়ে একটু কথা বলতে চাই। তরঙ্গ মুখ দেখো, অসীম হতে আগত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এর বিভিন্ন সমদশা সম্পন্ন কণার ক্ষেত্রে যদি সমদশা সম্পন্ন বিন্দু বা দশা উৎপন্ন করে তাহলে তাকে বলা হয় থাকে সমতল তরঙ্গ। বিষয়টা একটু কেমন একটু বলি তোমাদের সাথে, একটু মুছে নেব আমি আর কি। অসীম হতে আগত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছের উপর সমদশা সম্পন্ন কণার গতিপথকে বলা হয়ে থাকবে সমতল তরঙ্গ। কেমন? তাহলে অসীম হতে আগত সমান্তরাল আলোক রশ্মি এরকম হতে হবে, এমন পরস্পর সমান্তরাল আলোক রশ্মি যেটা অনেক দূর থেকে আগত হবে, এমন সমান্তরাল আলোক রশ্মির উপর সমদশা সম্পন্ন গতিপথ। যেমন আমি ধরো নাম দিলাম এ বি, এখানে দিলাম সি ডি। দেখো, এর যা দশা থাকবে সি এর দশা সেম হবে, বি এবং ডি সেম হবে। অর্থাৎ
এরকম অসীম হতে আগত সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যদি সমদশা সম্পূর্ণ কোনো তরঙ্গ উৎপন্ন হয় তাহলে সেটাকে বলবো আমরা সমতল তরঙ্গমুখ। তাহলে আমাদের গোলীয় তরঙ্গমুখটা কেমন এটা নিয়ে একটু দেখি আমরা। এখানে এ বি এবং সি হচ্ছে সমতল তরঙ্গমুখ। দেখো 2 নাম্বার গোলীয় তরঙ্গমুখ। গোলীয় তরঙ্গমুখ হচ্ছে শুনে বুঝতে হচ্ছে গোলীয় মানে হচ্ছে গোল হতে হবে। মনে করো একটি তরঙ্গ উৎস, এই সোর্স এস দিলাম, এই তরঙ্গ উৎস থেকে এটাকে আমরা তরঙ্গ উৎসকে আমরা 4টা ভাগে ভাগ করে নেব। দুঃখিত, এরকম ধরো আমরা নাম দিতে পারি এক্স, এক্স প্রাইম, ওয়াই, তুমি এবিসিডি এটা দিতে পারো। এমন একটি তরঙ্গ উৎস, সোর্স উৎস থেকে যখন তরঙ্গ উৎপন্ন হবে তখন মাধ্যমের কণাগুলো আন্দোলিত হবে। যেমন তুমি যদি এক বাটি সমতল প্লেট না একটা প্লেটের মধ্যে পানি নিয়ে মাঝখানে টুক করে যদি কোনো একটা বস্তু ফেলে দাও তাহলে সেটা কম্পন হয়ে ঢেউটা সমস্ত প্লেটের চারিদিকে ছড়িয়ে যাবে গোল আকৃতি হিসাবে। আবার যদি তুমি একটু পুকুরে কোনো ঢেল নিক্ষেপ করো দেখবা যেখানে পড়বে সেখানে ঢেলটা উপরে উঠবে, আস্তে আস্তে উপরে উঠে ঢেউ টিনের মতন এরকম ধীরে ধীরে সামনের কিনার দিকে চলে যাবে, একসময় মিলে যাবে আর কি। তাহলে ঠিক এই তরঙ্গ উৎস থেকে এই যে তরঙ্গ ধরো যাচ্ছে এটা সাইন তরঙ্গ হবে, দেখো এমন। তো এই তরঙ্গ যদি আমার এভাবে যায় যাচ্ছে, এই তরঙ্গের ক্ষেত্রে একে তরঙ্গ শীর্ষ বলে, তরঙ্গ শীর্ষ বলে, এটা কোন তরঙ্গ খাঁজ বলা হয়, অর্থাৎ চূড়া। এখন দেখো এই যে তরঙ্গগুলো সামনে ভাবে যাচ্ছে এই তরঙ্গগুলোর দূরত্বটা কি হবে? এই যে তরঙ্গের মাধ্যমে কণাগুলো এগুলো কিন্তু কি সি বেগ নিয়ে যাবে, সি বেগ নিয়ে। তাহলে আমরা বেসিক্যালি শিখেছি দূরত্ব s is equal to vt। কেন? আমরা জানি বেগ v is equal to s by t, অর্থাৎ s is equal to vt। এই বেগটা ct, অর্থাৎ যখন এই তরঙ্গ সামনের দিকে ধাবিত হবে তখন মনে করো একটি তরঙ্গ এখান থেকে এইটুকুন ছিল বৃত্তের এই পয়েন্টে, হ্যাঁ, এর জন্য ct যে দূরত্ব এটা নিয়ে এই ব্যাসার্ধ নিয়ে সে একটি বৃত্ত অঙ্কন করবে। আবার মনে করো তরঙ্গটি আমার এখানে আছে, এই যে খেয়াল করো এই পয়েন্টে আমি যদি এটা a নাম দিয়ে এটা b দিলাম, তাহলে এখান থেকে একটি কণা এমন একটি বৃত্ত অঙ্কন করবে কি নিয়ে? এই যে সিটি যে ব্যাসার্ধ, এই সিটিকে ব্যাসার্ধ বিবেচনা করে এরকম করবে। আবার ধরো একটু পরে আরেকটা পয়েন্ট নিচ্ছ এরকম করবে, আবার একটা পয়েন্ট মনে হয় এখান থেকে নিলাম, জাস্ট ধরে নাও, এরপর একটা পয়েন্ট এভাবে নিচ্ছে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে তরঙ্গ কি হবে? এই সিটি ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করতে থাকবে। তাহলে এই যে তরঙ্গ যাচ্ছে এটা তরঙ্গের গতি, এটা হচ্ছে তরঙ্গের গতি পথ। তাহলে এখানে ধরো তোমার এ বি সি ডি ই, এই প্রত্যেকটা এ বি সি ডি ই কে, এ বি সি ডি ও ই কে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ বলে। দেখো আমরা কিন্তু দুটি জিনিস দেখলাম ভালো করে, একটি হচ্ছে তরঙ্গ মুখের প্রকারভেদের মধ্যে আমরা দেখলাম সমতল তরঙ্গমুখ এবং দেখলাম দ্বিতীয়টি গোলীয় তরঙ্গমুখ। সমতল কিন্তু কি ছিল? অসীম থেকে একটি অসীম থেকে যদি আলোকরশ্মিগুলো যে আসছে এক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মির উপর সমদয় সম্পন্ন দুটি বিন্দু দেখিয়েছি। আর আমরা গোলীয় তরঙ্গ যেটা সসীমে অবস্থিত, সসীম মানে কি কাছাকাছি, অর্থাৎ সীমার মধ্যে। আসলে একটা বস্তুকে যদি কম্পিত করা হয়, তরঙ্গ যদি সামনের দিকে ধাবিত হয় তখন তো তরঙ্গের একটি ব্যাসার্ধ সিটি এই পুরো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা হয়। প্রত্যেকটি বৃত্তর এই যে বিন্দুগুলো দিয়েছে এই বিন্দুগুলো ব্যাসার্ধের যে বিন্দু তৈরি হলো, এই বিন্দুগুলো দিয়েই আমরা কি করব? তরঙ্গমুখ হিসেবে আখ্যায়িত করব। এটা হচ্ছে আমাদের তরঙ্গমুখ নিয়ে আলোচনা। তো এটা ছিল আজকের টপিক আলোচনা। তোমাদের সাথে এর পরে আরো ক্লাস নিয়ে এই অধ্যায়ের উপরে ভৌতোলক বিনিয়োগ নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।